আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জাবেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা। আজকে আমরা নবম দশম শ্রেণীর বায়োলজি প্রথম পর্যায়ের জীবজগৎ শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো শ্রেণীবিন্যাস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। শ্রেণীবিন্যাস করা জানা থাকলে একটা জীবকে শনাক্ত করা খুবই সহজ হয়। তো এই নিয়ে অনেক বিজ্ঞানী কাজ করেছে। তো আমাদের মাধ্যমিক পর্যায়ে একটা জীবজগতের শ্রেণীবিন্যাস দেওয়া হয়েছে। চলো আমরা একটু বিস্তারিত দেখি। এখানে বলা হয়েছে যে 1969 সালে আর.এস. হুইটেকার, একজন বিজ্ঞানী, তিনি জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেছেন। পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এই শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ ধারণ করেন। তো চলো দেখা যাক, আজকে আমরা এটা বিস্তারিত আলোচনা করি। তো জীবজগৎকে উনি দুইটি সুপার কিংডমে ভাগ করেছেন। তো সুপার কিংডম এক হচ্ছে প্রোক্যারিওটা। প্রো মানে আদি, ক্যারিওটা মানে কোষ। প্রোক্যারিওটা মানে এখানে আদি কোষই বোঝানো হয়েছে। এই সুপার কিংডম 1 এর আন্ডারে শুধুমাত্র একটি রাজ্য আছে, মনেরা। এটা আমরা বিস্তারিত পড়ব পরে। এবং পরবর্তীতে আরেকটা সুপার কিংডম 2 সেটা ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ইউক্যারিওটা, অর্থাৎ প্রকৃত কোষী। তো এখানে ইউক্যারিওটাতে রাজ্য 4টা আছে। রাজ্য 2 নম্বরে হচ্ছে প্রোটিস্টা, 3 নম্বরে ফানজাই, 4 নম্বরে প্লান্টি এবং 5 নম্বরে অ্যানিমেলিয়া। চলো আমরা এই 5টি রাজ্য সম্বন্ধে বিস্তারিত জানি। প্রথমে আমরা জানবো রাজ্য 1, মনেরা। তো এখন আমরা রাজ্য প্রথম 1 নিয়ে আলোচনা করব। সেখানে বলা হয়েছে মনেরাকে নিয়ে। তো মনেরা আমাদের প্রোক্যারিওটের অন্তর্ভুক্ত ছিল, যার কারণে এরা বৈশিষ্ট্যগুলো একটু ভিন্ন রকম। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে এরা এককোষী বলতে এদের কোষ একটা। আমাদের যেমন মানুষের 5 থেকে 6 লক্ষ কোষ আছে, তো ওদের শুধুমাত্র একটা কোষ। এবং কলোনিয়াল শব্দের অর্থ হচ্ছে দলবদ্ধ। কলোনিয়াল যদি আমি বলি, সেটাকে বলা হচ্ছে কি দলবদ্ধ, অর্থাৎ তারা একত্রে থাকতে ভালোবাসে। যেমন অনেকটা দেখি এখানে এরকমভাবে যে ব্যাকটেরিয়াগুলো একটা কোষী, এরকম অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে থাকে। এবং বলছে ফিলামেন্টাস হচ্ছে শিকলের মতো। যেমন দেখো এখানে এই শিকলের মতো চলে গেছে। তারপরে বলা হয়েছে যে এদের কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। যেহেতু প্রোক্যারিওটা আদিকোষী, তাহলে বোঝা গেছে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াসে যত বস্তু আছে তার মধ্যে শুধুমাত্র ক্রোমাটিন বস্তু থাকে, আর অন্য কোনো বস্তু থাকে না। কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, অন্যান্য যা আছে এগুলো কিছুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। দ্বিবিভাজন প্রক্রিয়া এরা কোষ বিভাজিত হয়, যেটাকে আমরা অ্যামাইটোসিস বলি। অর্থাৎ আমাদের যদি এটা একটা কোষ হয়, পরে আস্তে আস্তে মাঝখানে ভাগ হবে, পরবর্তীতে 2টা ভাগ হয়ে গেল, এটাকে অ্যামাইটোসিস বলা হয়, যেটাকে আমরা দ্বিবিভাজনও বলি। তাহলে আমাদের যদি পরীক্ষাতে আসে নিচে কোনটি অ্যামাইটোসিস হয়, তাহলে মনেরা রাজ্য। তো উদাহরণ আসলাম, উদাহরণ দিব। তারপরে বলা হয়েছে এখানে খাদ্য গ্রহণ হয় কি প্রক্রিয়ায়? শোষণ প্রক্রিয়ায়। যেমন ব্যাকটেরিয়া শোষণ প্রক্রিয়া হয়, আর কিছু কিছু যেমন নীলাভ সবুজ শৈবাল এদের সালোক সংশ্লেষণ পদ্ধতিতে করতে পারে। বেশিরভাগ শোষণ প্রক্রিয়া হয়, আর কিছু কিছু আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পদ্ধতিতে ঘটে। উদাহরণ কি? উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবা। ব্যাকটেরিয়া, ছবি আসতে পারে পরীক্ষাতে। আর নীলাভ সবুজ শৈবাল অনেকটা এরকম। তারপর আমাদের রাজ্য 2, যেটা আমাদের ইউক্যারিওটের প্রথম রাজ্য। তো সেই ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্যগুলো কি? যে এরা এককোষী বা বহুকোষী। একটু আপডেট, আগেরটা শুধুমাত্র এককোষী হবে, এখানে এককোষী হতে পারে, বহুকোষী। একক বা কলোনিয়াল, একাও থাকতে পারে, আবার দলবদ্ধ, ঠিক আছে। আর ফিলামেন্টাস আগেই বললাম, শিকলের মতো। এখান থেকে শুরু হয়েছে এক নতুন বৈশিষ্ট্য, এদের নিউক্লিয়াস সুগঠিত। যেহেতু ইউক্যারিওটের রাজ্যের সমস্ত প্রাণীদের আমাদের সমস্ত রাজ্যগুলোর প্রাণী উদ্ভিদ যারা আছে এদের নিউক্লিয়াস কি সুগঠিত। কোষের সকল অঙ্গাণু উপস্থিত যেহেতু ইউক্যারিওটা, এবং ক্রোমোজোমে সব কিছু থাকে, ডিএনএ, আরএনএ, প্রোটিন যা আছে এভরিথিং সব থাকে। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে হয়, অথবা ফটোসিনথেটিক, যেটার অর্থ সালোক সংশ্লেষণ পদ্ধতিতে করতে পারে। মাইটোসিসের মাধ্যমে এদের অযৌন প্রজনন। আমাদের প্রজনন 2 প্রকার, যৌন, অযৌন। অযৌন হচ্ছে যে প্রজননে মেল ফিমেলের কোনো ভূমিকা নাই, অর্থাৎ মাতা পিতার ভূমিকা নাই, জীবের কোনো অঙ্গ থেকে অথবা কোনো ভেজিটেটিভ রিপ্রোডাকশন অংশ থেকে হতে পারে, তাকে বলে অযৌন প্রজনন। তো এখানে মাইটোসিসের মাধ্যমে আমাদের উচ্চতর শ্রেণীর জীবে মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজিত হয়, কিন্তু এখানে মাইটোসিসের মাধ্যমে তারা অযৌন প্রজনন ঘটাতে সক্ষম হয়। আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কনজুগেশনকে আমি বলতেছি যে, এবং ভ্রূণ গঠিত হয় না এদের। আমাদের মানবদের যেমন ভ্রূণ গঠিত হয়,
এদের ভ্রূণ গঠিত হয় না। তো এই উদাহরণ কি, অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী বা বহুকোষী শৈবাল। এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, যত শৈবাল আছে, এককোষী বহুকোষী যত শৈবাল আছে এভরিথিং, সব শৈবাল হচ্ছে আমাদের 25টা রাজ্যের অন্তর্ভুক্ত। শুধুমাত্র নীলাভ সবুজ শৈবাল এটা হচ্ছে আমাদের মনের রাজ্যের অন্তর্ভুক্ত। এটা আমরা খুবই খেয়াল করব। তো এখানে একটা কথা নতুন পেয়েছি আমরা, সেটা হচ্ছে কনজুগেশন। চলো আমরা আগে কনজুগেশনটা কি একটু জেনে নিই। কনজুগেশনের জন্য আমাদের একটু বোর্ডটা পরিষ্কার করে নিই। তো এখন আমরা কনজুগেশনটা দেখব। তো কনজুগেশন কি বলা যাচ্ছে, যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। অর্থাৎ আমাদের যদি বাহ্যিকভাবে যদি ঘটনা দেখি, দুইটা গ্যামেটকে সেম মনে হবে দেখতে, কিন্তু ভিতরে তার জৈবনিক যে ইয়াগুলো আছে, বায়োলজিক্যাল ভিতরে যে পার্টগুলো, এটা তাকে ভিন্ন হবে। তো জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যে যৌন প্রজনন ঘটে তাকে বলা হয় কনজুগেশন। বুঝা গেছে? এখানে দেখতে বাইরে থেকে মনে হবে সেম, মানে গঠনভাবে সেম মনে হবে, কিন্তু ভিতরে যা জৈবনিক রয়েছে সে কী হবে, ভিন্ন হবে। তাহলে এই ছিল আমাদের 25টা রাজ্যে। এখন আমরা শিখব ফানজাই রাজ্য। ফানজাই আমাদের 3 নম্বর রাজ্য। এখন আমরা ফানজাই রাজ্য নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পড়ব রাজ্য 3 ফানজাই। তো রাজ্য 3 ফানজাই একটা ইন্টারেস্টিং রাজ্য। এটা যদিও ইউক্যারিওটা সুপার কিংডমের অংশ, তারপরে দেখা যাবে যে কয়েকটা বৈশিষ্ট্য আবার ইয়ার সাথে মিলে যায়। চলো আমরা একটু পড়ি প্রোক্যারিওটের সাথে মিলে। তো দেখো কি বলছে এখানে, যে এরা স্থলজ, মৃতজীবী, পরজীবী। 3টা কথা বলছে এখানে। যে স্থলজ তো সব আমরা বুঝি যে এটা হচ্ছে সাধারণত মাটির উপরে থাকে, স্থলে জন্মায়। আর মৃতজীবী বলতে এরা মৃতদেহকে অবলম্বন করে জীবনযাপন করে, যেটাকে আমরা বলি স্যাপ্রোফাইট। ইংলিশে বললে কি বলবো, স্যাপ্রোফাইট। স্যাপ্রোফাইট মানে কি, যে যারা মৃতদেহকে অবলম্বন করে যাদের জীবনযাপন করে, এটাকে বলা হয় আমরা স্যাপ্রোফাইট। স্যাপ্রোফাইট। আর পরজীবী হচ্ছে, মানে আমরা যেটা সহজ ভাষায় বলি যে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, অর্থাৎ অন্য একটা জীবনের উপরে সে থাকে, তাকে বলে পরজীবী। ইংলিশে বলে প্যারাসাইট। তো এটা গেল তার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে যে দেহ এককোষী বা মাইসেলিয়াম। এককোষীতে বুঝলাম যে দেহতে একটা কোষ থাকে। মাইসেলিয়াম হচ্ছে যে সরু সুতার মতো অংশ নিয়ে গঠিত, অর্থাৎ আমরা যদি দেখি এভাবে সরু একবার হয়ে মাইসেলিয়ামের মতো হবে, এভাবে সে গঠিত হবে আর কি, যেটাকে আমরা সহজ ভাষায় বা এক কথায় আমরা মাইসেলিয়াম বলতে পারি। তারপরে বলছে যে এদের নিউক্লিয়াস সুগঠিত। এটা যারা একটু বৈশিষ্ট্য মনে থাকে না, অনেকে বলতে পারো যে স্যার পরে অনেক মনে থাকে না, তাদের জন্য একটা সহজ বৈশিষ্ট্য যে 2 নম্বর রাজ্য থেকে, অর্থাৎ প্রোটিস্টা, মনেরা বাদ দিয়ে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং সর্বশেষ অ্যানিমিলিয়া, এইসব যে রাজ্যগুলো আছে প্রত্যেকটা রাজ্যের একটা কমন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস সুগঠিত। আর শুধু মনেরার ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত নয়, এটা তুমি মনে করো যে একটা কমন বৈশিষ্ট্য। তো একটা জিনিস বলে রাখা ভালো যে কমন বৈশিষ্ট্য বিপদের বন্ধু, কিন্তু তোমার পাশাপাশি আবার কমন বৈশিষ্ট্য সবসময় কমন বৈশিষ্ট্যকে ফোকাস করলে নাম্বার কিন্তু বৃদ্ধি পায় একটু কম। হ্যাঁ, দু একটা তার নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন দেখো আমি একটা পরবর্তী স্টার দিয়ে রেখেছি, যেটা স্টার দিচ্ছি আমি এখানে, যে বলছি কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। তাহলে অন্যান্য বস্তুর কোষ প্রাচীর সেলুলোজ বা ইয়া দিয়ে গ্লাইকোজেন হতে পারে, সেলুলোজে নির্মিত, কিন্তু ফানজাইয়ের কোষ প্রাচীর স্পেশালি কি দিয়ে নির্মিত, কাইটিন দিয়ে নির্মিত। তাহলে এটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার ফর ফানজাইয়ের জন্য। এরপরে খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে এই যে একটা কথা এখানে এসে পড়ছে, যে আগের দুটো কিন্তু আমরা করছি কি শোষণ প্লাস সালোক সংশ্লেষণ, কিন্তু এখানে শুধু শোষণ, তাহলে সালোক সংশ্লেষণ নেই। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা পয়েন্ট আসে পড়ে, যেটা এটার জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এদের ক্লোরোপ্লাস্ট কি, এদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত।
আর ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি করে সবাই আমরা আগের ক্লাস হতে পড়লে জানে থাকবো যে যাদের মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করে তাদেরকে বলে সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ। তো যেসব উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে তাদেরকে বলে সবুজ উদ্ভিদ। এদের ক্লোরোপ্লাস্টের কারণে পাতা সবুজ হয়, আর সবুজ উদ্ভিদই কি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো যেহেতু এদের খাদ্যগণ অনলি শোষণ, তাহলে বোঝা যায় সালোকসংশ্লেষণ নাই। আর সালোকসংশ্লেষণ নাই মানে তাদের তাদের শরীরের ভিতরে বা তাদের দেহে কি অনুপস্থিত, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। মানে একটা দিয়ে আরেকটা তুমি ডিফাইন করতে পারো। এরপর একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যদিও এটা 12 অধ্যায় 11 অধ্যায়ের পড়া। তারপর আমি একটু বলে রাখি, আমাদের যখন কোষ বিভাজন এখানেও আছে কিছুটা, যদি মাইটোসিস কোষ বিভাজন হয়, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা মাইটোসিস পদ্ধতি বিভাজিত হলে সেম হবে। এটা 2n যদি হয়, এটাও 2n, এটাও 2n হবে। এটা হচ্ছে মাইটোসিস। এবং এই যে মানে এক্স জোড়া মিলে একটা সেট হয়, এটাকে বলে ডিপ্লয়েড। কি বলা হয়? ডিপ্লয়েড। ডিপ্লয়েড বলা হয়। তাহলে এটা এগুলো হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম, আমাদের শরীরে দেহ কোষে বিভাজিত হয়, এগুলো সব ডিপ্লয়েড। আর যখন জনন কোষ হয় অর্থাৎ বংশবৃদ্ধি করার জন্য, তখন আমাদের মিওসিস পদ্ধতি হয়। সেই ক্ষেত্রে কি হয়, 2nটা সিঙ্গেল হয়ে যায়, n n। এটার একটা কারণ আছে, বিস্তারিত বলার সময় নেই, তারপর আমি একটু বলতেছি যে আমাদের বংশবৃদ্ধির জন্য জানি আমরা কি পিতামাতা উভয়ের ভূমিকা আছে। তো যদি সিঙ্গেল এন না হইতো তাহলে আবার বিপত্তি করতো। যেমন ধরলাম এটা ফাদার, এটাকে ধরলাম মাদার, তাহলে এই এন আবার এই এন মিলিত হয়ে কি হয়ে যাবে, 2n হয়ে যাবে। এই এন মিলিত হয়ে কি হবে, 2n হয়ে যাবে। তো যার কারণে আমরা আবার স্বাভাবিক হয়ে যাব। তো যদি মাইটোসিস হইতো তো 2n আবার 4n হয়ে যেত, এটা অনেক বিপত্তি। তো যার কারণে আমাদের যে মিওসিস বিভাজনের কোষগুলো, এগুলোকে বলে হ্যাপ্লয়েড। কি বলে? এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। তো এখানে আমার কাছে যে হ্যাপ্লয়েড। এবার দ্বিতীয়টা কথা, স্পোর। হোয়াট ইজ স্পোর? হ্যাঁ, আমরা স্পোরের কথা যদি বলি, যেমন আমাদের একটা কথা প্রায়ই বলি অনেক সময় যে পরাগ রেণু। কি বলি? পরাগ রেণু। পরাগায়নে অনেক সময় পড়েছি, এটা পড়তে পারো তোমরা। পরাগ রেণু, এখানে দুইটা কথা বলছে, পরাগ রেণু। আসলে শব্দ দুইটা হইলো, ইংলিশ মিনিং কিন্তু একটাই, সেটা হচ্ছে পোলেন। পোলেন। তাহলে এখানে যদিও পোলেন, কিন্তু আসলে পরাগ রেণু দুইটা দিয়ে গঠিত হয়েছে। যেটা বড় প্রাণীদের, বড় উদ্ভিদের ফুল থেকে আসে সেটাকে বলে পরাগ, আর ফাঞ্জার যেটা আসে এটাকে বলে রেণু। রেণুকে আমরা ইংলিশে বলে স্পোর। রেণুকে কি বলে? স্পোর। তাহলে সেখান থেকে কি আসলো? পরাগ রেণু। তাহলে ফাঞ্জাইয়ের শরীরে যেটা থাকে বংশবৃদ্ধি বিস্তার করার জন্য, যেই ছোট ইয়াটা থাকে, ফুলের ক্ষেত্রে থাকে পরাগ থাকে, দেখবে একবারে জবা ফুলে খুব সহজে দেখা যায়। আমরা পরবর্তীতে ওটা ক্লাসিক্যাল প্র্যাকটিক্যালে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো আর ফাঞ্জাইয়ের ক্ষেত্রে স্পোর থাকে, যে এই যে তার পাতাটা তার পিছন দিকে বা অর্থ শরীরটা সাদা, তো এরকম স্পোর জন্মায়। এই স্পোরগুলা পরিণত, এগুলো ছিল হ্যাপ্লয়েড, এন সংখ্যক। পরিণত বয়স হলে এগুলা গাছ থেকে আলাদা হয়ে যায়, বিভিন্ন জায়গায় পড়ে, ওইখানে আবার নতুন করে ফাঞ্জাই জন্মায়। কিন্তু যদি আবার মানুষের শরীরে পড়ে, তখন ওই ফাঞ্জাই এফেক্ট করে, বা আমরা ফাঙ্গাল ইনফেকশন বলতে থাকি, ওকে অনেক মলম লাগাইতে হয়। তো যাই হোক, তো এটা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। ঠিক আছে। এরপরে আসলো কি, যে তোমার মনে করো উদাহরণ কি, ইস্ট, সবাই চিনো, রুটি পোড়ানোর কাজে ব্যবহৃত হয়। মাশরুম, বর্তমানে বহুল প্রচলিত মাশরুম, আমাদের শরীরের যারা একটু দুর্বল বা অনেকে স্যুপ আকারে খায় স্বাস্থ্য বৃদ্ধির জন্য। আর পেনিসিলিয়াম হচ্ছে পৃথিবীর প্রথম যে অ্যান্টিবায়োটিক, যেখান থেকে আসছে, যে একটা ঘটনাও আছে, আমি পরে একদিন শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এটা ওই পেনিসিলিয়াম হচ্ছে এই একটা প্রজাতি, যেটা থেকে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। এই ছিল আমাদের ফাঞ্জাই রাজ্যের নিয়ে আলোচনা। পরবর্তী রাজ্য 4, সেটা হচ্ছে প্লান্টি। প্লান্টি থেকে একটা কথা আসে, প্লান্ট বোঝা গেছে এটা উদ্ভিদ নিয়ে। তো এখানেও বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। তাহলে এরা প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতিও রয়েছে, অসংখ্য জলজ প্রজাতিও আছে। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি আমাদের আশেপাশে অনেক জলজ প্রজাতি, যেগুলো প্লান্টি রাজ্যের, শাপলা, হ্যাঁ, তারপরে কচুরিপানা, এগুলা। এখানে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। টিস্যুতন্ত্র জিনিসটা আমরা তৃতীয় অধ্যায়ে ক্লিয়ার হব, দ্বিতীয় অধ্যায়ে। তারপরও আমরা একটু বলে নিই যে টিস্যুতন্ত্রের ভিতরে, অর্থাৎ আমাদের জাইলেম ফ্লোয়েম বিষয়গুলো আছে, যেগুলো খাদ্য পরিবহন, খাদ্য সঞ্চয়, খাদ্য মনে করো যে সংরক্ষণ করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এগুলা কাজে টিস্যুতন্ত্রটা খুব বিদ্যমান। যাদের টিস্যুতন্ত্র আছে তাদের সহজ এটা।
এরপরে যে কমন বৈশিষ্ট্য যেটা বলছিলাম যে এদের নিউক্লিয়াস কি সুগঠিত, এটা কমন বৈশিষ্ট্য, যে কোনো ইয়ার কমন বৈশিষ্ট্য। এবং এরা কি সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, কি বললাম, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, যেহেতু সবুজ উদ্ভিদ। এদের যৌন জোড়া অ্যানাসোগামাস, এটা কি এটা বলতেছি অ্যানাসোগামাস প্রকৃতির। আর এদের ভ্রূণ সৃষ্টি হয়, অর্থাৎ নিষিক্ত হওয়ার পরে এদের ভ্রূণ সৃষ্টি হয় ফার্টিলাইজেশনের পরে, নিষেকের পরে। এখানে একটা কথা বলছিলাম যে আচ্ছা উদাহরণটা একটু বলে নেই। উদাহরণ কি উন্নত সবুজ উদ্ভিদ, যেমন কি আম গাছ, জাম গাছ, হ্যাঁ শুধু আম না, আম গাছ, জাম গাছ, এগুলা ইত্যাদি এভরিথিং, মানে যে কোনো সবুজ উদ্ভিদ আছে, হ্যাঁ এরা সবাই কি ওই অ্যাকসেপ্ট ওই যে নীরব সবুজ শৈবাল এগুলো ছাড়া, মানে যে কোনো সবুজ উদ্ভিদ তুমি দেখলেই বুঝবা আম, জাম, কাঁঠাল, লিচু, মানে এগুলো সবই তোমার প্লান্টি রাজ্য। তো এখানে যে কথাটা আসছে যে কি অ্যানাইসোগ্যামাস প্রকৃতির, কি প্রকৃতির, অ্যানাইসোগ্যামাস প্রকৃতির। অ্যানাইসোগ্যামাস জিনিসটা কি, ওই যে কনজুগেশনের মতো একটা বলছিলাম, এখানে এরকম একটা জিনিস যে আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট। ওটা ছিল কিন্তু সেম, বাইরে দেখতে সেম, ভিতরে জৈবনিকভাবে ভিন্ন, কিন্তু এখানে বলছে আকার, আকৃতি এবং শারীরবৃত্ত এভরিথিং তুমি পার্থক্য বুঝতে পারবা এমন দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে। তাহলে ভিন্নধর্মী গ্যামেট কি হবে, মেল একটা হবে, ফিমেল একটা হবে। তাহলে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌনজনন হয় তাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। এটা প্রায় 1 নম্বর প্রশ্নে আসে, এই জন্য তোমরা চেষ্টা করবা যে এই সংখ্যাটা শিখতে। এখন আমাদের সর্বশেষ রাজ্য যেটা আমরা অ্যানিমেলিয়া, আমাদের যারা প্রাণী জগতে আছে একমাত্র রাজ্য অ্যানিমেলিয়া, সেই অ্যানিমেলিয়া নিয়ে বাকি অংশগুলো ইনশাআল্লাহ দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সর্বশেষ রাজ্য, রাজ্য 5 অ্যানিমেলিয়া, যেটা আমাদের একমাত্র প্রাণীদের রাজ্য। তো এটা নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা কথা ইম্পর্টেন্ট আছে, যে এখানে আসলো যে কি এরা নিউক্লিয়াস বিশিষ্ট, সেই কমন বৈশিষ্ট্য যেটা বললাম, সুগঠিত নিউক্লিয়াস, এবং এরা বহুকোষী প্রাণী, সিঙ্গেল কোষ থাকার সম্ভাবনা নেই। এমন এরপরে যে বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, বিশেষ করে এই রাজ্যের জন্য, এটা একটা এমন একটা বৈশিষ্ট্য, মানে এটা জানলে তুমি সহজে, যদি বলা হয় যে তুমি যে প্রাণী বা একটা গাছ, যে উদ্ভিদ, মানে সায়েন্টিফিক পার্থক্য কি, একটা হইলো যে আমরা বাহ্যিক পার্থক্য, যে এটা গাছ, এটা প্রাণী। অনেকে বলতে পারে গাছ চলতে পারে না, মানুষ চলতে পারে, কিন্তু এটারও কিন্তু ব্যাখ্যা আছে। গাছের অভিকর্ষীমুখী চলন আছে। সূর্যমুখী গাছ দেখবা, বা তোমাদের বাড়িতে কোনো লতানো গাছ থাকলে দেখবা, যেখানে সে একটা পায়রাকে অবলম্বন পায়, ওখানে সে চলে যায়, ধরো সিম গাছ বা তো গাছও কিন্তু চলতে পারে, হয়তো আমাদের মতো হাত পা নাই, কিন্তু যদি বলি সায়েন্স হিস্ট্রি হিসাবে, বা তুমি একটা সায়েন্সের পড়া হিসাবে যে পার্থক্য যদি বলতে চাই, তাহলে এই পার্থক্যগুলো বলবা, যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি পার্থক্য। 1 নম্বর, উদ্ভিদের পার্থক্য কিন্তু উদ্ভিদের কোষপ্রাচীর হচ্ছে কিন্তু জীবিত, আর প্রাণীদের কোষপ্রাচীর কি ঝড়ো, ঠিক আছে, হ্যাঁ, এবং অনেক জায়গায় কোষপ্রাচীর নাই। 2 নম্বর, প্লাস্টিড নাই। এই যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা বললাম, প্লাস্টিড নাই, যার কারণে উদ্ভিদ নিজের খাদ্য, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে কি পারে না। প্লাস্টিক না থাকলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, এবং এটা নিয়ে কিন্তু পরবর্তীতে পার্থক্যটা আসছে, পরবর্তী বৈশিষ্ট্য আসছে। এবং এদের কোষে কোষ গহ্বর নেই। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, প্রাণী কোষে কি নেই, কোষ গহ্বর নেই। তাহলে উদ্ভিদ ও প্রাণীর 3টা প্রধান পার্থক্য কোষ দিয়া, এদের কোষ প্রাচীর জড়, এদের প্লাস্টিড নাই, এবং কি এদের জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর কিছুই নাই, মানে কোষ প্রাচীর থাকে না। তো প্লাস্টিক না থাকার কারণে এরা কিন্তু কি পরভোজী। এই যেটা কথা এসে পড়ছে, যে মানুষকে পরভোজী বলা হয় কেন, কারণ আমরা যদি বলি যে সে পরাগটা খায়, এইভাবে হবে না। এখানে বলতে হবে এদের কি নেই, প্লাস্টিক নেই। আর যাদের প্লাস্টিক আছে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে। তো এদের প্লাস্টিক নেই, জন্য ওরা কি পরভোজী। এটা ইংলিশে বলি হেটারোট্রফিক। বইয়ে মনে হয় তোমাদের বাংলা উচ্চারণটা দেওয়া আছে হেটারোট্রফিক। তো ঠিক একইভাবে সিমুলটেনাসলি সেম টু সেম তুমি প্লান্টি রাজ্যে একটা বৈশিষ্ট্য তৈরি করতে পারো, যে এরা স্বভোজী। যারা প্লান্টি তারা কি, যারা প্লান্টি, এখানে কিন্তু মানে পার্থক্য হিসাবে দিতে পারো, এরা হচ্ছে স্বভোজী। এরা কি বুঝি, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা কি বুঝি, স্বভোজী। ইংলিশে বলে অটোট্রফিক। অটো বানানটা ঠিক আছে, এরপরে ট্রফিক, ওইটা এখান থেকে লিখবা ট্রফিক, অটোট্রফিক, ঠিক আছে, অটো তারপর ট্রফিক, মানে স্বভোজী। তো যারা প্লান্টি রাজ্যের তারা হচ্ছে স্বভোজী, আর যারা অ্যানিমেল রাজ্যে তারা হচ্ছে পরভোজী, মানে পরের উপরে ভোজন করে। পরভোজী আর পরজীবী কিন্তু এক না। যেমন উকুন পরজীবী, আরেকজনের উপরে সে চলাফেরা করে, কিন্তু ও সে পরভোজী, মানে পরের থেকে আইনে সে আহার করে, ভোজন করে। পরবর্তীতে এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, একটু পার্থক্য খেয়াল করো, ওইখানে ছিল উন্নত টিস্যুতন্ত্র, আর এখানে জটিল, একটু পার্থক্য আছে। এদের খাদ্যকরণ গলাধকরণ, এই যে একটা ইম্পর্টেন্ট পার্থক্য অ্যানিমেলিয়ার জন্য। তো গলাধকরণ মানে কি, অন্যান্য যারা ছিল শোষণ করে খায়,
সরিষা অথবা সালোক সংশ্লেষণের মাধ্যমে, কিন্তু আমরা চাবাই গলা মানে গিলা যেটা বলি আর কি, পদকরণ করে খাই। এবং এদের যৌনজননের মাধ্যমে বংশবৃদ্ধি, এটা সবাই বুঝো যে এদের মেল ফিমেলের একটা ভূমিকা আছে, পিতামাতার ভূমিকা আছে। তো তারপরে এদের ভ্রূণের যে বিকাশকালে সে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। হ্যাঁ, ভ্রূণের স্তরটা বিস্তারিত আমরা পড়বো, বেশি ইন্টারমিডিয়েটে বেশি ভালো এটা আছে। আমাদের যেমন মানুষের ভ্রূণের স্তর 3টা, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, আবার কারো 2টা আছে। তো যাই হোক, এনিমেলের রাজ্যে যারা আছে এদের ভ্রূণের স্তর সৃষ্টি হয়, ভ্রূণের স্তর থাকে, ধাপ থাকে। আমাদের প্রথম ধাপে এই জিনিসগুলো তৈরি হয়, ভ্রূণের কতটা মাংসপিণ্ড হয়, তারপর আবার হাড় আসে, আবার উপরে আবার মাংস হয়, মানে এই ভ্রূণের বিভিন্ন স্তর এগুলা এই এনিমেলের রাজ্যে দেখা যায়। তো উদাহরণ কি, প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী, অনেকে মনে করে শুধু মেরুদণ্ডী প্রাণী, বিষয়টা এমন না, যে কোনো মানে প্রাণী হতে পারে, শুধু প্রোটোজোয়া বাদ দিয়ে। প্রোটোজোয়াটা চলে গেছে ইয়া রাজ্যে, এটা আমি আসতেছি প্রোটিস্টা রাজ্যে। তো প্রোটোজোয়া বাদে সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী, যেমন আমি বলি হাঁস, গরু, ছাগল, যা দেখি এভরিথিং, মানে প্রাণী টাইপের। তোমার মনে করো হইতে পারে তোমার মনে করো যে কেঁচু, এটাও তোমার এখানে রাজ্যের কেঁচু, কৃমি, তারপরে আমার ব্যাঙ, সাপ, মহিষ, বাঘ যা আছে। তো যাই হোক, এই ছিল আমাদের 5টা রাজ্য। তো রাজ্য যদিও শেষ, এটা আবিষ্কার করছিল R.H. হুইটেকার 69 সালে 1900, আর পরবর্তীতে 1974 সালে মার্গুলিস একটু পরিবর্তন করে সেটা এই রূপটা নিছে। পরবর্তীতে আবার 2004 সালে টমাস কেভলিয়ার স্মিথ নামে একজন বিজ্ঞানী, সে করছে কি জীবজগতের আমরা যে 2 নম্বরে যে রাজ্যটা পড়েছিলাম প্রোটিস্টা, ওই রাজ্যকে সে আবার 2টা ভাগ করছে। হ্যাঁ, রাজ্য 5টা ঠিক রাখছে, কিন্তু 2 নম্বর রাজ্যটাকে সে 2 ভাগ করে, একটাকে নাম দিছে প্রোটোজোয়া, আরেকটা নাম দিছে কমিস্টা। আর ওই যে 1 নম্বর রাজ্য পড়েছিলাম, মনে আছে সবার, মনেরা, ওই মনেরাকে সে ব্যাকটেরিয়া রাজ্য হিসাবে পুনঃনামকরণ করে, মানে কার্যক্রম সেম কিন্তু নামকরণ করছে ব্যাকটেরিয়া। কথা বোঝা গেছে? তাহলে উনি একটাকে 2টা ভাগ করছে, আরেকটা রাজ্যের নাম চেঞ্জ করছে, এটা ওনার মত আর কি। যাই হোক, তো এটা অনেক সময় নবীর থেকে আসে, এই জন্য এটা খেয়াল রাখবা। তো এই ছিল আমাদের 5টা রাজ্যের বিস্তারিত, আশা করি সবাই বুঝতে পেরেছ। আর আমার নতুন চ্যানেল জাবেদ অনলাইন একাডেমিকে সবাইকে আসলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। তোমার এই চ্যানেলে ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পাবা। তারপর তোমার আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব, প্রত্যেকের একটা উপকার হইলো। বর্তমান সময় সবাই মোবাইল ব্যবহার করে, আসলে মোবাইল ব্যবহার করা যাবে না, বলা যাবে না, এখন ব্যবহার করতে হবে, তবে আমাদের ভালো দিকটাই। তো আমাদের যদি একটা লেখাপড়া উপকার হয়, তো এটা আরেকজনের তোমার একটা উপকার, মানে একটা মানুষকে উপকার করলা। তো এই জন্য যাই হোক, তো মানুষকে একটু বলবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।